ইসলামী আন্দোলন বাংলাদেশ তো কয়দিন আগেও জামাতের বিরোধিতা করেছে, তুমুল বিরোধিতা করেছে। আজকে কেন জামাতের সাথে জোট করছে? এটা সভ্যতা? এটা আইনের শাসন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা আসন চাইছি, এটা যদি প্রমাণ করতে পারেন ভাই, সারা জীবন ইসলামী আন্দোলন আজকের থেকেও রাজনীতি অফ করে দেবে। এবং আওয়ামী লীগের সময় শুধু আসন চাওয়া কেন, আওয়ামী লীগের সময় আমরা এক কাপ চা খাইছি কারোর থেকে, আওয়ামী লীগের থেকে সুবিধা নেওয়ার জন্য, সেটা মনে করে রাজনীতি ছেড়ে দেবো। আমরা দেখেছি ৫ আগস্টের পরে বেশ জামাতের উত্থান এবং সেই সাথে জামায়াতের সাথে আপনাদেরও একটা আসন সমঝোতা বা এই ধরনের একটা জোট আছে। এই জোটের মাধ্যমে আমরা দেখেছি আপনাদের জনসমাগমগুলো বেশ দেখেছি বেশ জমজমাট, সরগরম এইসব বিষয়গুলো দেখেছি। তারেক রহমানের এই আগমনকে আপনারা কি অনেকটা আতঙ্কিত কিনা বা আপনাদের উত্থান কিছুটা পিছনে পড়বে কি বলে মনে হয় কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। বিএনপির মধ্যে যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতার যে ফলাফলগুলো আমরা ভোগ করেছি, নাগরিকরা, চাঁদাবাজি, সন্ত্রাস, বিচ্ছিন্নতা, সেগুলোকে নিয়ন্ত্রণ আসবে, সেই অর্থে তো আমরা অবশ্যই আশাবাদী। কিন্তু সালাউদ্দিন সাহেব বললেন যে এমন অনুষ্ঠান করতে হবে যেটা ৫৪ বছর হয় নাই, আগামী ৫৪ বছর হবে না। আমরা কি আর একটা কাল্ট তৈরি করতেছি? বাংলাদেশের রাজনীতি এত কাল্ট সিস্টেম ডেভেলপ না করে কাল্ট তৈরির যে রাজনীতি, এটা কিন্তু ক্ষতিকর। দেখেন, শেখ মুজিবুর রহমান, তার ভূমিকা ইতিহাসে তার অনেক ভালো দিক আছে, কিন্তু যখন তাকে কাল্ট বানায় ফেলা হলো তখন কিন্তু তিনি আরেক জায়গায় চলে গেলেন। বিগত হাসিনার আমলে আমরা কি দেখছি? কাল্ট বানানো হচ্ছে। এখন আমরা ভাবছিলাম যে তারেক জিয়া সাহেব আসছেন, তিনি একজন বাংলাদেশের নাগরিক, একজন নেতা, তার কার্যক্রমকে প্রশ্ন করা যাবে, তার কার্যক্রমকে একটা জবাবদিহিতার মধ্যে রাখা যাবে। কিন্তু এমনভাবে একটা হাইপ তোলা হচ্ছে, কাল্ট তৈরি করা হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক। আমরা খুবই আতঙ্কিত নাই, খুবই পজিটিভ আকারে দেখছি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম সহ ৮ দল মিলে সমঝোতা করছিলাম। আমাদের যেই মানে জনগণের যে সাড়া দিয়েছে, সেই সাড়াটা আরও ভালোভাবে ইনশাল্লাহ দেখবেন আপনারা। কারণ আমি বারংবার কথাটা বলি যে বাংলাদেশে যে রাজনৈতিক যে প্যারাডাইম, পলিটিক্যাল যে প্যারাডাইম, সেই প্যারাডাইমের শিফট হচ্ছে। আগের যে প্যারাডাইম ছিল, বিনয়ের সাথে বলি, কেউ রাগ করলে করুক, যে বিএনপি এবং আওয়ামী লীগ একই প্যারাডাইমে বিলং করতো। আওয়ামী লীগ সেই প্যারাডাইমে বেশি খারাপ হয়েছে, বিএনপি কম খারাপ হয়েছে। কিন্তু একটা দল মানে মানুষ কেন রাজনীতি করবে, নেতৃত্ব কী করে গঠন হবে, কর্মীদের সাথে নেতার কী সম্পর্ক হবে, রাজনীতি করার মোটিভ কী, এগুলো যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগ একই প্যারাডাইমে থাকে। ওই প্যারাডাইমটা মানুষ আসলে ভাঙতে চাচ্ছে। মানুষ চাইতেছে যে মানে কল্যাণের রাজনীতি। বিএনপি একই মুদ্রার এপিঠ ওপিঠ বলতে চাচ্ছেন? আমি তাই বলতে চাই, আওয়ামী লীগ অনেক বেশি খারাপ হয়েছে, বিএনপি সেভাবে খারাপ হয় নাই। হ্যাঁ, কিন্তু তাদের একই প্যারাডাইমে তারা বিলং করে। না, তো তাই মানুষ যদি মানুষ হয়, যেটাকে পরিবর্তন তাই যদি চাচ্ছে। হয় বেগম খালেদা জিয়া যে অসুস্থ হলেন, সব রাজনৈতিক দলের নেতারা গিয়ে তাকে দেখতে গেলেন, আমরাও ঠিক গিয়েছি। যদি আওয়ামী লীগ হ্যাঁ, বিএনপি যদি আমাদের একই মুদ্রার আমি বলি, এপিঠ ওপিঠ আমাদের হয়। আমাদের নায়েব আমিরও গেছেন। মানে আগের যে প্যারাডাইমটা ছিল, মানে কেন মানুষ রাজনীতি করে, রাজনৈতিক নেতা এবং দলের কর্মীদের সাথে সম্পর্ক কি, এগুলো দিয়ে একই প্যারাডাইমে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক অনেক ভালো জায়গায়, চরিত্রগতভাবে সন্ত্রাস ফ্যাসিবাদে আওয়ামী লীগ অনেক খারাপ জায়গায় গেছে। তো বেগম জিয়া সেই জায়গা থেকে আসছে। এবং আরেকটা কথা ভালো করে মনে রেখেন ভাই, বেগম জিয়ার কিন্তু দুইটা দিক। একটা হলো বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি তার রাজনৈতিক সংগ্রাম, আর একটা হলো সরকার পরিচালক হিসেবে তার যে ভূমিকা। আজকে তিনি যে পর্যায়ে আছেন, এই কথাগুলো এখন বলার কোনো মানে হয়তো সৌজন্যতার মাত্রা ছাড়িয়ে যাবে, কিন্তু সত্য কথা হলো রাষ্ট্র পরিচালক হিসেবে তার যে ভূমিকা, তার বিরুদ্ধে কিন্তু বাংলার মানুষের সংগ্রাম করছে। আর এখন যে বেগম জিয়ার প্রতি আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তাকে আমরা চাই যে তিনি ফেরত আসুক, সেটা হলো বিরোধী দলীয় একজন রাজনৈতিক নেতা, যিনি অবিরাম রাজনৈতিক সংগ্রাম তিনি করে গেছেন, গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করছেন এবং বারবার মজলুম হয়েছেন। সে মজলুম বেগম জিয়ার প্রতি আমাদের সম্মান। তো আপনার প্রশ্ন আমি শেষ করেছি যে আমরা অবশ্যই আনন্দিত, কিন্তু আমরা এই প্রশ্নগুলো জবাব চাই যে কেন তারেক রহমান সাহেব আরেকজনের নিয়ন্ত্রণে ছিলেন, কেন তিনি আসতে পারলেন না, এবং এই কথাগুলো যে আসছে আনন্দবাজারে বরাতে কেন আমাদেরকে জানতে হবে যে ভারতের সাথে তার ধরনের সমঝোতা হয়েছে। বিএনপি সেটাকে যদি হইলে দোষেন না, কারণ ভারতের সাথে প্রতিবেশী দেশ, তার সাথে আমরা সংঘাত করে টিকে থাকতে পারবো না। একটা সমঝোতা আসতে হবে। সমঝোতা মানে তো সমঝোতা মানে দালালি না, শুধু আঘাত না। সমঝোতা মানে হলো একটা ওয়ার্কিং রিলেশন গুড থাকা, সেটা হইতে হবে। তো বিএনপি সেটা বলুক যে হ্যাঁ, আমাদের সাথে একটা অস্থিরতা ছিল, আমরা সেটা ঠিক করছি, বলুক। কিন্তু তা না করে আমাদের ভারতে একটা আনন্দবাজার পত্রিকার নিউজ সত্য নাও তো হতে পারে, নাও হইতে পারে, কিন্তু যেহেতু আনন্দবাজার কিন্তু একটা জাতের পত্রিকা পশ্চিমবঙ্গের, তো বিএনপি থেকে সেটা ক্লিয়ার করার দরকার ছিল, সেটা করে নাই। আমরা মনে করি হইলে হোক, কিন্তু এইটা অবশ্যই আমাদের ক্লিয়ার করতে হবে। আমি চাইবো যে তিনি কালকে ক্লিয়ার করবেন যে কেন তিনি আসতে পারেন নাই। যদি এমন হয় ভাই যে তারেক রহমান সাহেবকে অন্য কেউ বাধা দিয়েছে, আমরা সবাই মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করবো, তারেক রহমান সাহেব যে বাধার বিরুদ্ধে। কারণ হচ্ছে আলী এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানেন, আলী এবং মুয়াবিয়া পরস্পর যুদ্ধরত ছিলেন। তখন রোমের বাদশা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আসো, আমি আর তুমি মিলে আলীকে পরাভূত করি। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আলীর বিরুদ্ধে একটা তীর ছোড়া হইলে আমরা সবার আগে সেই তীরটা আমি প্রতিরোধ করবো। এখন আমাদের সাথে বিএনপির
বিরোধিতা আছে, কিন্তু তারেক রহমান সাহেবকে অন্য কোনো রাষ্ট্র তাকে অধীন করে রাখে, সেটা যদি হয় আমরা সবাই মিলে আবার তার পক্ষে যুদ্ধ করবো, তাদের বলতে হবে তো। কিন্তু সে না বলে এই মানে স্বাধীনতা এত বছর পরে আর একজন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, একজন তার মতো একজন নেতাকে আর একজন তার নিরাপত্তা এনশিওর করে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। মানে আমরা তো হাদিকে নিয়ে কখনো কল্পনাও করেছি আমরা। হ্যাঁ, ধরে নিয়েছি এনসিপির সামনের সারির যারা আছে দুই একজন, তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকতে পারে, কিন্তু আপনি কি ভেবেছেন যে হাদি এভাবে গুলিবিদ্ধ হতে পারেন? অতএব কে কখন কিভাবে কার দ্বারা আক্রান্ত হয় এটা কেউ বলতে পারে না। ইভেন যেই প্রধান নির্বাচন কমিশনার গত পরশু দিনে বলেছেন, অথবা হাদির মৃত্যুর পর বলেছেন ৩-৪ দিন আগে, যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ২-৪ জন নিহত হতেই পারেন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হতেই পারেন, যদি তার এই বক্তব্যকে আমরা সমর্থন করি না। কিন্তু দুদিন পরে এসে আবার সেই সিইসি বলছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। হাত কচলানো দেখেছি আমরা সাংবাদিকদের, হ্যাঁ, আমাদের মাথা হেট হয়ে এসেছে লজ্জায়, অয়েলিং করা। যদি মতি ভাইয়ের এই বক্তব্য সঠিক হয়ে থাকে, যেভাবে তিনি অ্যাপ্রোচ করেছেন, তাহলে শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতেও যে সাংবাদিকরা গিয়ে যে ধরনের কথা বলতেন, তাহলে ওইগুলোও ঠিক ছিল। আমি শুধু এটুকু বললাম, আর কিছু বললাম না। আমি মতি ভাইয়ের প্রসঙ্গ বাদ দিয়েই বলি, সেটা হচ্ছে তারেক রহমানের ফিরে আসাটা তার দলের জন্য যেমন প্রয়োজন ছিল, আর নিঃসন্দেহে এটুকু তো আমরা অস্বীকার করতে পারি না যে বাংলাদেশে বিএনপি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগ এবং বিএনপি, আপনি আওয়ামী লীগকে যতই মাইনাস করেন, যতই নিষিদ্ধ করে থাকেন, তারপরেও তো আওয়ামী লীগ। সো এই জায়গায় বিএনপির যে নেতৃত্ব শূন্যতা ছিল, তার মানে বাংলাদেশের যে ভোটার তার প্রায় 1/3 তাদের নেতৃত্ব শূন্যতা ছিল। বিএনপির যে 1/3 ভোটার আছে, 35% বা তার আশপাশে যা আছে, তো অবশ্যই তারেক রহমানের প্রয়োজন ছিল। কিন্তু আমি যখন কথা বলবো বিশেষ কাউকে নিয়ে, আমি যখন জার্নালিস্ট হিসেবে কথা বলবো, তখন তো আমি একজনকে খুব ভূয়সী প্রশংসা করছি, তার মানে কি হলো? আমি তো আমার পরিচয়টা একটু অন্যভাবে মানুষ ট্রিট করতেই পারে। সে প্রসঙ্গ যাক। তারেক রহমানের ফিরে আসাটা নিয়ে, মানে কেন ফিরছে না এটা নিয়ে অনেক বিতর্ক ছিল। শেষমেশ ফিরছে, এটাই স্বস্তির সংবাদ। কিন্তু মারুফ ভাই যে কথাগুলো বললেন, যে ভারতের সাথে যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে, দেখুন আমি সবসময় বলি, আপনি আমাকে হতাশবাদী বলতে পারেন, নিরাশবাদী বলতে পারেন, যাই বলেন না কেন, বাংলাদেশের নির্বাচনে মানে মানুষের ভাগ্য আর মানুষের হাতে নেই। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হয় না। স্রেফ নির্বাচন হয়তো প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন এই নির্বাচনগুলো কিভাবে হয়, কারা মেকানিজম করছে, কারা নানান ধরনের প্লট নির্মাণ করছে, এগুলো আমাদের জানা আছে। এবং হয়তো এবারে নির্বাচনে কি তাই মনে করেন, যেহেতু প্রধান আমি উপদেষ্টা এখনো নিজে বলেছেন পর্যন্ত বিশ্বাস করি ঐতিহাসিক নির্বাচন আমি হবে? কিসের ঐতিহাসিক নির্বাচন? কি বলছেন আপনি? প্রধান উপদেষ্টা বলেছেন। প্রধান উপদেষ্টা তো বলছেন অনেক কথা, যে আমরা সভ্যতা থেকে, মানে কি অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি। অসভ্যতা মানে এটা সভ্যতা? যে উনি যে বলছেন যে আমরা একটা আলোর জগতে প্রবেশ করেছি, যেখানে সেখানে যত মানুষকে হত্যা করা, দীপু দাসের মতো একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে তারপরে আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নুরা পাগলা রাজবাড়ির গোয়ালন্দে তার লাশ কবর থেকে তুলে নিয়ে এসে পুরানো হয়। এটা সভ্যতা? হাদির মতো একজন মানুষকে গুলি করে হত্যা করা হলো, তার পরিচয় বের করতে পারছে না কারা হত্যাকারী। এটা সভ্যতা? এটা আইনের শাসন? উনি তো কথা এক কথা বলেছে, আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি, আমরা অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি, ইতিহাস নির্মাণকারী নির্বাচন হবে। একটা যখনই কোনো বক্তব্য দেখবেন তার শুনবেন, আমরা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, ইতিহাস। কিসের ইতিহাস? উনি কি ইতিহাসে কি করেছেন পজিটিভলি আমাকে বলেন। যাই হোক, সে প্রসঙ্গ বাদ দিলাম। মানুষ সাহেব যেটা বলছেন, মানুষ সাহেবরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে না কেন? ভারতের আধিপত্যবাদ আমিও চাই না, কোনো অবস্থাতেই চাই না। এককভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল, অবশ্যই তার বিরোধিতা করেছি, রেকর্ড আছে, অলরেডি রেকর্ডেড। কিন্তু আমি যেমন ভারত তার আধিপত্য বজায় রাখুক এটি আমি চাই না, পাকিস্তান তার আধিপত্য বজায় রাখুক আমি সেটিও চাই না, কোন অবস্থাতে চাই না। আজকে দেশের ইতিহাস নিয়ে, আজকে দেশের উন্নয়নকে যেভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, অস্ত্রের ঝনঝনানি,
কারা এই পেছনে খেলছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় না কেন? যেভাবে আজকে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো কয়েকদিন আগেও জামাতের বিরোধিতা করেছে, তুমুল বিরোধিতা করেছে, আজকে কেন জামাতের সাথে জোট করছে? এইগুলো আমাদের কাছে স্বাভাবিক। আমি এটা খুব প্রশ্নবিদ্ধ করছি না, উনি বলেছেন বিধায় আমি বলছি। জি, উনি ধন্যবাদ। এবং আমি এবং বিরতিতে এই যাব। এবং ইসলামী আন্দোলন তো আওয়ামী লীগ থেকে আসন চেয়েছিল, নির্বাচন করতে চেয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, না 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 আমি দায়িত্ব নিয়ে কোথাও প্রমাণ করেন ইসলামের রাজনীতি ছেড়ে দেবে। আপনার আপনার আসন চেয়েছি, আপনার চেয়ারম্যান কোনোদিন না। আপনার চেয়ারম্যান তো বরিশাল থেকে নির্বাচন করবেন নাকি? না, আমার চেয়ারম্যান কোথায়? ইলেকশনই করবেন না। না না, করতে চেয়েছিলেন তো এর আগে না, ফয়জুল কবির সাহেব, ভাই আমার দলে আমি ইলেকশনই করতে চেয়েছিলেন কিনা এর আগে, করতে চাননি? আচ্ছা, আমাকে কয়েক মিনিট সময় দিলে আমি সব ডকুমেন্টস বের করে দিতে পারবো। আপনারা আচ্ছা, আপনি বলতে পারেন। আপনারা জি। সিনিয়র সাংবাদিক, তো এই জায়গাগুলো মনে হয় একটু ক্লিয়ার থাকা উচিত, প্রোপাগান্ডা না হওয়া উচিত। আমরা আসন চাইছি, এটা যদি প্রমাণ করতে পারেন ভাই, সারা জীবন ইসলামী আন্দোলন আজকের থেকেও রাজনীতি অফ করে দেবে। এবং আওয়ামী লীগের সময় শুধু আসন যাওয়া কেন, আওয়ামী লীগের সময় আমরা এক কাপ চা খাইছি কারোর থেকে, আওয়ামী লীগের থেকে সুবিধা নেওয়ার জন্য, সেটা মনে করে রাজনীতি ছেড়ে দেবো ভাই। সুবিধা শুনুন, এখন নাকি আমরা আপনি রাজনৈতিক জামাতের বিরোধিতা করেছেন, করেছেন তো, অন্য আলাপ না করেছেন তো, দুটো মিলান না। আমি বলছি রাজনীতির স্বার্থে, ভাই, মিলায়েন রাজনীতির না। স্বার্থে আবার আওয়ামী লীগের পক্ষে ছিলেন তো? না, ছিলাম না, মিলেন না ভাই, এখন আপনি এটা বলতে পারেন। মিলেন না। আচ্ছা ঠিক আছে, আমি তর্কের ক্ষেত্রে আমি ওটা বাদ দিলাম, ওইটাই বাস্তবতা। আচ্ছা ওটা বাদ দিলাম, না ভাই, কিন্তু please, জামাতের ভাই। বিরোধিতা করেছেন তো? ওটা আমার তো অস্বীকার করছেন, আচ্ছা, আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি যে কিন্তু দুটো এক জিনিস না, জামাতের বিরোধিতা করা এক জিনিস, আবার সেই জামাতের সাথে জোট বেঁধেছেন। সেটা ব্যাখ্যা করি, আমার অস্বীকার করছি না, কিন্তু আওয়ামী লীগের থেকে পক্ষ নিয়েছি এটা কোনোদিনও না ভাই।